বাংলাদেশের বোঝাপড়ার মধ্যে রয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। যে কারণেই হাসিনাকে একটি জনপ্রিয় অভ্যুত্থানের মাধ্যমে যখন বাংলাদেশ ছেড়ে পালাতে তিনি বাধ্য হলেন, তখন কেন একমাত্র গন্তব্য হিসেবে তিনি ভারতকে বেছে নিলেন এবং এই নতুন বাংলাদেশের সাথে যখন তারা সম্পর্ক তৈরি করার জন্য রেডি থাকবেন, তখনই আসলে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন তৈরি হবে এবং সেটা ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা বিহীন হতে হবে এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ বিহীনই হতে হবে। এই দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে ভারতের কাছে এটা সেল করতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ বাংলাদেশে কোনো ধরনের সেকুলারিজম থাকবে না, বাংলাদেশে কোনো ধরনের মুক্ত বুদ্ধি থাকবে না, মুক্ত চিন্তা থাকবে না, বাংলাদেশে পুরোপুরি একটা অন্ধ ধার্মিক তালেবান আফগানিস্তানের মতো একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। খুবই টাইমলি একটা প্রশ্ন যে আমরা দুইটি দেশ যাদের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাস শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক ইতিহাস না, তার সাথে সংস্কৃতি রয়েছে, ভাষার মিল রয়েছে, আমাদের এথনিসিটিরও অনেক মিল রয়েছে এবং আমরা একটা দীর্ঘ সময় ধরে প্রায় কয়েক হাজার বছর ধরে একই জনগোষ্ঠী হিসেবেও বিবেচিত হয়েছে বিভিন্ন সময়। তো এখন এই মুহূর্ত এসে আমরা কেন এরকম একটা বিভেদের রাজনীতিতে জড়িয়ে পড়লাম এবং এখন কেন এই বিভেদটা তৈরি হলো সেটা নিয়ে আত্মজিজ্ঞাসা থাকা উচিত। এখন আপনার যে প্রশ্নটি, সেই প্রশ্নর পিছনের দিকে যদি আমরা তাকাই যে আজকে বাংলাদেশ ভারত মুখোমুখি এই দ্বিপাক্ষিক সম্পর্ক কেন, তার একটা বড় কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বিশেষ করে ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতিকে একটি দলের লেন্স থেকে দেখার একটা প্রবণতা আমরা দেখতে পারি। তার মানে অনেকেই আমরা, এটা বিজেপি রাজনীতি হোক আর এটা কংগ্রেসের রাজনীতি হোক, আমরা দেখি যে ভারতের পক্ষ থেকে সবসময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিশেষ করে শেখ হাসিনার চোখ দিয়ে সেই পার্সপেক্টিভ থেকে এবং সেই লেন্স থেকে বাংলাদেশের রাজনীতিকে বোঝার একটা প্রচেষ্টা আমরা ভারতে লক্ষ্য করি। দেখুন, বাংলাদেশের রাজনীতির 1971 সালের পর থেকে অনেক পরিবর্তন এসেছে এবং আমরা এই পরিবর্তনে যে বিভিন্ন ধারা রয়েছে সেখানে নানা বর্ণ, নানা মতামত এবং নানা ধরনের পলিটিক্যাল আইডিওলজি, এই যে পরিবর্তিত বিশ্ব সেটার সাথে সাথে ডেভেলপ হয়েছে। এই নানা রকম যে পার্থক্য, সেই পার্থক্যের রিফ্লেকশন কি ভারতের বাংলাদেশের বোঝাপড়ার মধ্যে রয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। যে কারণেই হাসিনাকে একটি জনপ্রিয় অভ্যুত্থানের মাধ্যমে যখন বাংলাদেশ ছেড়ে পালাতে তিনি বাধ্য হলেন, তখন কেন একমাত্র গন্তব্য হিসেবে তিনি ভারতকে বেছে নিলেন, এটা একটা গুরুতর প্রশ্ন। এবং ভারতই কেন কোনো ধরনের জিজ্ঞাসা ছাড়া, কোনো ধরনের বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে বিবেচনা না রেখে কেন শেখ হাসিনাকে আশ্রয় দিলেন, এবং শুধুমাত্র আশ্রয় দেওয়াটাই কথা নয়, সেটা তারপর থেকে ভারতকে এক ধরনের, ভারতের ভূমিকে বেজ হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা নানা সময়ে বাংলাদেশে টেলিফোন কলের মাধ্যমে এবং নানাভাবে যোগাযোগ করে বাংলাদেশে নানা রকম আন্দোলন এবং অস্থিতিশীলতা তৈরি করার কথা তিনি বলেছেন বলে আমরা জেনেছি, আমরা সেই ফোন কলগুলো আমরা শুনেছি। কিন্তু ভারত এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে, নাকি ভারত শুধুমাত্র আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন, সেটা নিয়ে আমাদের কিন্তু কথা বলা দরকার রয়েছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে এই অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থান কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই, বিভিন্ন ধরনের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই অভ্যুত্থান হয়েছে। সেখানে লেফটিস্ট রয়েছে, সেখানে ইসলামিস্ট রয়েছে, সেখানে রাইটিস্ট রয়েছে, সেখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ নানা বর্ণ পেশার মানুষ একসাথে এখানে হয়েছে। কিন্তু আমরা ভারতের মিডিয়া এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক যাদের রয়েছে তাদের ন্যারেটিভ শুনে মনে হয় যে এটা শুধুমাত্র একটা ইসলামিস্টদের হয়তো একটা মুভমেন্ট, হ্যাঁ, এইভাবে একটা পোর্ট্রে করার একটা চেষ্টা কিন্তু এখানে রয়েছে। হয়তো সেই ধরনের পোর্ট্রেয়ালের মাধ্যমেই এই আন্দোলনকে আন্ডারমাইন করে হয়তো আওয়ামী লীগকে আবার এক ধরনের
কি বলবো, যে একটা সুবিধা দেওয়ার একটা চেষ্টা এখানে চলছে। অর্থাৎ দুই দেশের মধ্যেই ওয়ার্কিং রিলেশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যেটাই প্রথমে দরকার সেটা হচ্ছে ভারতের সরকার, ভারতের বিরোধী দল, ভারতের নাগরিক সমাজ এবং ভারতের ব্যবসায়ী সমাজকে বুঝতে হবে এই বাংলাদেশ শুধুমাত্র হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শুধুমাত্র আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশে নানা ধরনের রাজনৈতিক দল রয়েছে, নানা মত রয়েছে, এবং এই নতুন বাংলাদেশের সাথে যখন তারা সম্পর্ক তৈরি করার জন্য রেডি থাকবেন, তখনই আসলে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন তৈরি হবে, এবং সেটা ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা বিহীন হতে হবে, এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ বিহীনই হতে হবে। এই দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক কোন রাজনৈতিক দলের সাথে হতে হবে তারা ঠিক করতে পারেন, কোন সরকারের সাথে কিভাবে তারা রাজনৈতিক দল সম্পর্ক করবেন সেটা তারা ঠিক করতে পারেন, কিন্তু কার সাথে হবে না এ বিষয়ে বাংলাদেশ কিন্তু সুস্পষ্ট ভাবে এখন দেখিয়ে দিয়েছে। যে কারণে যখন এই ধরনের সম্পর্ক তৈরিতে তারা রেডি হবেন, তখন দুই দেশের মধ্যেই আবার একটা শান্তিপূর্ণ এবং দুই পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি হতে পারে। এরকম সম্পর্কের ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে পারি। এখন যে বাণিজ্যিক সম্পর্কের কথা বলছি আমরা, এই বাণিজ্যিক সম্পর্কে দুই দেশই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মধ্যে নানা ধরনের বাণিজ্য রয়েছে, আমরা অনেক কিছু আমদানি করি, আমরা রপ্তানি করার চেষ্টা করি, আমাদের আমদানির পরিমাণটা বেশি, রপ্তানিটা কম, কিন্তু সেই সাথে সাথে মানে ভারতের মধ্যেও যে আপনার চিকিৎসা খাত রয়েছে, বিভিন্ন খাত রয়েছে, সেখানেও তো বাংলাদেশিদের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রয়েছে, সেখানে তো একটা বড় ধরনের স্পেন্ডিং হচ্ছে এবং এক্সপেন্ডিচার রয়েছে বাংলাদেশিদের, তাই না? অতএব ভারতও কিন্তু নানাভাবে এই সম্পর্কে ক্ষতিগ্রস্ত। যে কারণে আমার আহ্বানটা হচ্ছে যে বাংলাদেশকে বোঝার চেষ্টা করা উচিত ভারতের, বাংলাদেশের নতুন রাজনীতিকে বোঝার চেষ্টা করা উচিত ভারতের, বাংলাদেশের নতুন যে ধারা তৈরি হয়েছে এবং যেটা আসলে গত 15 বছর ধরেই রয়েছিল কিন্তু সাপ্রেসড ছিল, চাপানো ছিল, কিন্তু এটা এখন পুরোপুরি সামনে চলে এসেছে। যে কারণে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের করা উচিত না, এই ধরনের কথা কখনোই আমার মনে হয় এই বর্তমান বিশ্বের বলা উচিত যে দুইটা দেশের মধ্যে সম্পর্ক থাকবে না। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই যে ভারত নিজের ক্ষতি করে কেন হাসিনার জন্য এত উঠে পড়ে লেগেছে, যেখানে আমি আমার বক্তব্যে বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশকে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এতদিন ধরে যে ন্যারেটিভ দ্বারা, যে বয়ান দ্বারা ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা দ্বারাই ভারত বোঝার চেষ্টা করেছে এবং এখনো করছে। যে কারণেই তারা অনেক ধরনের বড় ধরনের তাদের সম্পর্কের ক্ষতি স্বীকার করেও তারা এখনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। যেমন একটা ন্যারেটিভের কথা বলি, যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতকে বলেছেন এবং পুরো বিশ্বকে বারবার বলেছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে একটা তালেবান রাজত্ব কায়েম করা হয়, তাই না? তারা বলেছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে মেয়েরা বাইরে যেতে পারবে না, উইমেন এম্পাওয়ারমেন্ট বন্ধ হয়ে যাবে, দেশটা আবার আফগানিস্তানের মতো হয়ে যাবে। এই ন্যারেটিভ বারবার গোয়েবলসের নীতি অনুযায়ী, যে আপনি যখন বারবার 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 একটা মিথ্যা কথা বলেন, সেই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে ফেলা হয়। তো তারা বারবার এই মিথ্যা কথাটা বলে বিশেষ করে ভারতের কাছে এটা সেল করতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ধরনের সেকুলারিজম থাকবে না, বাংলাদেশে কোনো ধরনের হচ্ছে মুক্ত বুদ্ধি থাকবে না, মুক্ত চিন্তা থাকবে না, বাংলাদেশে পুরোপুরি হচ্ছে একটা অন্ধ ধার্মিক তালেবান আফগানিস্তানের মতো একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, এটা তারা প্রতিষ্ঠিত মাথায় ঢুকিয়ে দিয়েছেন। এবং এটার সাথে সাথে তাদের যে আর্চ রাইভাল রয়েছে পাকিস্তান, তাই না, তারা এটা বারবার বলার চেষ্টা করেছে যে পাকিস্তানের মতো বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে যাবে, তাই না, তার মানে পাকিস্তানের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের এই কথাটা স্পষ্ট করে বলা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ বাংলাদেশ, বাংলাদেশ ইজ নট আফগানিস্তান, বাংলাদেশ ইজ নট পাকিস্তান। বাংলাদেশের একটা নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, নিজেদের বোঝাপড়া রয়েছে। পাকিস্তান আমাদের কাছে কোনো ইস্যু না। পাকিস্তান তো আমাদের চাইতেও একটা অনুন্নত দেশ, আমরা কি পাকিস্তানের উপর নির্ভরশীল নাকি কোনো কারণে? আমরা তো আমাদের যে ভিশন, আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটা তো পাকিস্তানের চেয়ে অনেক উপরে। কেন আমাদের পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করতে হবে? আমাদের অ্যালায়েন্স করার কি দেশের অভাব পড়েছে? আমরা যদি ভারতের বিরোধিতাই করতে চাই, আমাদের খুব হাতের কাছেই তো আমাদের
চায়না রয়েছে, আমরা পাকিস্তান পর্যন্ত যাবো কেন, তাই না? তার মানে এটা আমাদের বোঝা উচিত, এবং ভারতের যারা পররাষ্ট্র নীতি তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে জি। বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার বিপরীতে যে শুধুমাত্র একটি দল এবং একটি দলের নেত্রীকে সেভ করতে চেয়ে, রেস্কিউ করতে চেয়ে পুরা দেশকে তারা যাতে শত্রুতে পরিণত না করে, তাদের বাণিজ্য যদি তারা রক্ষা করতে চান, তাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক যদি তারা রক্ষা করতে চান, এবং তারা সাউথ এশিয়াতে কিন্তু বন্ধুহীন হচ্ছেন ধীরে ধীরে, আপনারা খেয়াল করছেন বিভিন্ন জায়গাতে ভারতের প্রভাব কমছে। এই আমাদের দক্ষিণ এশিয়াতে আমরা যারা ভূ রাজনীতি নিয়ে কাজ করি আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ভারত যদি এটা বুঝতে চায় যে আসলে কিভাবে বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি করা যায়, তার বেসিক হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এ তার যে কৃতকর্ম, তার যে ম্যাসাকারে অংশগ্রহণ, তার যে হিউম্যান রাইটস গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনে অংশগ্রহণ, এবং হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন, মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেখানে তাদের অংশগ্রহণ, এগুলোর বিচার যদি না হয় তাহলে কিন্তু তারা পরিশুদ্ধ হয়ে ক্ষমতায় ফিরে আসতে পারবে না, কখনই পারবে। বাংলাদেশের জনগণ কখনই আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আনবে না। যে কারণেই তারা যদি একটা ডেড হর্সের উপরে বাজি ধরে তাহলে তারা রেসে কখনোই জিততে পারবে না, এমনকি তারা ওয়ার্কিং রিলেশনও তৈরি করতে পারবে না বাংলাদেশের সাথে। অসংখ্য ধন্যবাদ সাইমন আপনাকে।